জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, বললেন নাহিদ ইসলাম। জানাবো সরকার পরিবর্তনের ছক আওয়ামী লীগের। এবং সর্বশেষ জানাবো পিআর পদ্ধতি নিয়ে বিতর্কের নেপথ্যে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি। আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলেছে। খুব শিগগির আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি। আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে। সরকার পরিবর্তনের ছক আওয়ামী লীগের। তৃতীয় শক্তির উত্থানের মাধ্যমে প্রথমত সরকার পরিবর্তনের ছক করছে পতিত আওয়ামী লীগ। কিভাবে তৃতীয় শক্তির উত্থান ঘটানো যায় সেজন্য গ্রাউন্ড তৈরি করছে দলটির পালিয়ে থাকা শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে ভারতে অবস্থান করা দলটির প্রধান শেখ হাসিনা ওই দেশের একটি গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে অন্তর্বর্তী সরকার পরিবর্তনের জন্য বড় ধরনের পরিকল্পনা সাজিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। এদিকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এখনো ঘোষণা না হলেও 2026 সালের এপ্রিলের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে পতিত আওয়ামী লীগ ও তার সমর্থিত দলগুলো বাদে দেশের অন্য দলগুলোর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এরপর অপরদিকে সরকার পরিবর্তনের ছক বাস্তবায়নে আগামী ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ তৎপরতা চালানোর চিন্তাভাবনা রয়েছে পতিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের। যদি এই লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দ্বিতীয় বিকল্প হিসেবে রাজনৈতিক সমঝোতার দিকে আওয়ামী লীগ আগাবে বলে দলটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নজিরবিহীন পতনের পর জুডিশিয়াল কুর মাধ্যমে ড ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার জন্য ভয়াবহ পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। সেটি ব্যর্থ হওয়ার পর গ্রাম পুলিশের আন্দোলন, আনসারদের আন্দোলন, পোশাক শ্রমিকদের অসন্তোষ, সরকারি বেসরকারি চাকরিজীবীদের আন্দোলন, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন, 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন, সর্বশেষ এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন সহ গত 11 মাসে গড়ে ওঠা বড় বড় আন্দোলনের উপর ভর করে সরকার পরিবর্তনের তৎপরতা চালিয়ে আসছে দলটি। ওইসব পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর পতিত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আবারও সরকার পরিবর্তনের নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে মনে করছে তাদের পুনর্বাসনের জন্য বিএনপির ভারতপন্থী এক অংশটি গোপনে কাজ করলেও বিষয়টি এখন ওপেন সিক্রেট হওয়ায় ওই অংশটি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। বর্তমান দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জামাতে ইসলামীও তাদের পুনর্বাসনের জন্য সঙ্গী হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। এজন্য প্রতিবেশী দেশ ভারতের একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় তৃণমূলের উপর ভর করে তারা নতুন পরিকল্পনা সাজিয়েছে। দলটির মধ্যম সারি ও তৃণমূল নেতারা বলেছেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ভারত সরকারকে চিঠি দিয়েছে। একসময় কূটনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে যদি শেখ হাসিনা দেশে ফেরত আসেন তাহলে দলের কিছুই করার থাকবে না। শেখ হাসিনাকে গণহত্যার দায়ে সর্বোচ্চ বিচারের মুখোমুখি হতে হবে, যেটা দলের জন্য আরেকটি মহাবিপর্যয়। ফলে এর আগে ভাগে ভারতের সহযোগিতায় যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি এমনভাবে ঘোলাটে করা যায় যাতে অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে তৃতীয় শক্তির হাতে ক্ষমতা দিতে, এই শক্তি এদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আলাপকালে সহযোগী সংগঠনের এক নেতা জানান, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী কিছু আমলা, সুবিধাভোগী পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের বেশ কিছু কর্মকর্তা এবং সরকারি বেসরকারি সংস্থা সহ বিশেষ বাহিনীর সুবিধাভোগী কর্মকর্তারা কাজ করছেন। তারা সামাজিক মাধ্যম দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ভারতে পালিয়ে যাওয়া পতিত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার সাথে। দিল্লি থেকে শেখ হাসিনা যেভাবে ছক বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন সেভাবে ওইসব কর্মকর্তারা কাজ করছেন। এছাড়া আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশের অভ্যন্তরে থাকা বাছাইকৃত কিছু নেতাকর্মীদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম রাখছেন এবং বিভিন্ন
বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা দিচ্ছেন। ওই নির্দেশনার আলোকে বর্তমানে বিদেশে পালিয়ে যাওয়ার শীর্ষ নেতৃত্ব বিভিন্ন প্ল্যাটফর্মে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছেন। তারা সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি করতে চাইছেন। তাছাড়া মনোবল ভেঙে যাওয়া তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করতে, হতাশা কাটাতে মাঝে মধ্যে শীর্ষ নেতাদের কিছু কথোপকথন বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে ভাইরাল করা হচ্ছে। সম্প্রতি উত্তরা থানার এক ওসিকে এক আওয়ামী লীগ নেতার হুমকি সংবলিত ভিডিও তারই অংশ বলে জানা গেছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতার সুযোগ নিয়ে দেশ বিদেশের অভ্যন্তরে সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে সরকার পরিবর্তনের ইস্যু বানাতে চাইছে আওয়ামী লীগ। দেশের পাড়া মহলের সংঘাত সংঘর্ষ বাদিয়ে পরিস্থিতি ঘোলাটে করা, দেশের বিভিন্ন জায়গায় খুন, হত্যা, ধর্ষণের মতো জঘন্য ঘটনার ইন্ধনদাতা হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ পরিকল্পনা অনুযায়ী কাজ করছে বলে জানা গেছে। এদিকে গত ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন পতনের পর সেনাবাহিনীর আশ্রয়ে থাকা বড় একটি অংশ বিদেশে পালিয়ে গেলেও কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের, এমপিদের কিছু অংশ এখনো দেশের অভ্যন্তরে রয়েছেন। তাদের কেউ কেউ গ্রেফতার হয়ে কারাগারে দিন কাটাচ্ছেন। আর বাইরে থাকা নেতারা দেশের বিশেষ এলাকা সংশ্লিষ্ট অভিজাত বর্ণাঢ্য এলাকায় গোপনীয়তার সাথে অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ প্রতিবেশী দেশ ভারতীয় দূতাবাসের সাথে সংযোগ রেখে তথ্য আদান প্রদানে সহায়ক ভূমিকা রাখছেন বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি আওয়ামী লীগের নির্বাচনী পরিকল্পনা প্রসঙ্গে নয়াদিগন্তকে বলেন, অন্তর্বর্তী সরকার 2026 সালে নির্বাচন দেওয়ার কথা বললেও আসলে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বিএনপি এক সময় নির্বাচন চাইছে, আবার জামাত আরেক সময় চাইছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না। দেশের পরিস্থিতি তাদের অনুকূলে নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাও ঠিক, দেশের শান্তির সুবাতাস বইছে। এখনো এটা বলা যাচ্ছে না রাজনৈতিক পরিস্থিতি যে ভালো আছে, উন্নতি হচ্ছে তেমনটা দেখা যাচ্ছে না, বরং দিন যত যাচ্ছে পরিস্থিতি তত ঘোলাটে হচ্ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। দেশের পরিস্থিতি ঘোলাটে হলে আওয়ামী লীগের সুবিধা পাবে, তবে ওই সুযোগে ক্ষমতায় কে যাবে, কারা দেশ পরিচালনা করবে, এখনই সেটা বলা যাচ্ছে না। নির্বাচনী পরিকল্পনা ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরাজ হোসেন বলেন, বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি বিদ্যমান রয়েছে সেই পরিস্থিতিতে কোনোভাবেই আওয়ামী লীগের নির্বাচন যাওয়ার সুযোগ নাই। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করার পথে রয়েছে। এত স্বল্প সময়ে এত বড় ধাক্কা সামলিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ একেবারেই নেই। তবে দু একজন হয়তো স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি রাজনৈতিক সমঝোতা হয়, আওয়ামী লীগ নিবন্ধন ফিরে পায়, রাজনৈতিক দলগুলো সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেয়, তাহলে অংশ নেওয়া সম্ভব। আমি মনে করি যারা অপরাধী তাদের বিচার হোক, শাস্তি হোক। যারা নিরপরাধ সেই সব আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। পিআর পদ্ধতি নিয়ে বিতর্কের নেপথ্যে জটিল পরিস্থিতি রূপ নিয়েছে জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু করার প্রস্তাব নিয়ে। সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে শুধু জাতীয় সংসদের উচ্চ কক্ষেও পদ্ধতি চালুর নেপথ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে প্রস্তাবটি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি ও সমমনা দলটির 6টি দল ও জোট এই পদ্ধতির বিরোধিতা করেছে। জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি সহ বেশিরভাগ রাজনৈতিক দল উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালুর পক্ষে অবস্থান নিয়েছে। তবে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই জায়গায় পিআর পদ্ধতি চালুর দাবি জানিয়েছে। সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের এই পদ্ধতি সংবিধান সংস্কারের সঙ্গে জড়িত। এই বিষয়ে রাজনৈতিক ঐকমত্য না হলে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার আটকে যেতে পারে। জানতে চাইলে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, প্রাথমিক আলোচনার রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে। আর এই কারণে এই বিষয়ে আবারও আলোচনার প্রয়োজন হবে। আরো গভীর আলোচনার মাধ্যমে ঐকমত্য সৃষ্টির চেষ্টা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি অন্যতম একটি মৌলিক বিষয়। এখন এই বিষয়ে আর কিছু বলা ঠিক হবে না। দেশের প্রথম ভোট সর্বোচ্চ পদ্ধতি চালু রয়েছে। একটি আসনে যে দলের প্রার্থী অন্যদের চেয়ে বেশি ভোট পান সেই দলের প্রার্থী জয়ী হন। একইভাবে যেই দলের প্রার্থী বেশি আসন পান সেই দল সরকার গঠন করে। বিগত নির্বাচনগুলোতে এভাবে ফলাফল নির্ধারিত হয়েছে। বর্তমান রাজনীতিতে আলোচিত পিআর বা
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের পর্যাপ্ত বা প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পাবে। অর্থাৎ কোনো দল নির্বাচনে 10% ভোট পেলে ওই দল আগামী জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 30টি আসন পাবে। নির্বাচনে এই পদ্ধতি চালুর পক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন। যদিও বিএনপি এর ঘোর বিরোধিতা করছে, দলটি মনে করেছে এই পদ্ধতি চালুর মাধ্যমে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।